ফেনীর নুসরাত হত্যা একটা চাঞ্চল্যকর মামলা। এখানে 16 জন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। 12 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল, আর 4 জনের কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছিল না। আজকে এই মামলার ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। তন্মধ্যে 10 জনকে মাননীয় হাইকোর্ট বিভাগ বেকসুর খালাস দিয়েছেন, 4 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন, আর 2 জনকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। এই যে নির্বিচারে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে আমরা শুরু থেকেই কথা বলে আসছি। যদি না কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না থাকে, এইভাবে নির্বিচারে ফাঁসি দিলে তার কি এফেক্ট হয়, এটি আমাদের হাইকোর্ট ডিভিশন আজকে বলেছেন। আমার আসামি ছিল 3 জন। একজন ছিল মণি, আরেকজন ছিল জুবায়ের, আরেকজন ছিল মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম খালাস পেয়েছে, মণি খালাস পেয়েছে, আর জুবায়েরকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। আমরা জুবায়েরের জন্য উচ্চ আদালতে আপিল করব। আমরা একটি বড় আর্গুমেন্ট করেছিলাম, যে আর্গুমেন্টের জবাব রাষ্ট্রপক্ষ দিতে পারে নাই। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। 6 বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। একটা প্রেমিসেসে যদি সিসিটিভি ক্যামেরা থাকে, এর ফুটেজটা যদি আদালতের সামনে আসতো, সুনির্দিষ্টভাবে বোঝা যেত কে কাকে কোথায় কি করেছে, কিভাবে কে কাকে মেরেছে কিংবা মারে নাই। কিন্তু একটা রহস্য থেকে গেল যে 3 তলার উপরে, যে সাইকেল সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো, আর কেউই শুনলো না। একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক, কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম, যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে। এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে, আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন 4 জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ; সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ; সাজা হয়েছে শাহাদা হোসেন শামীম, সেও পুরুষ। কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন যে 4 জন মেয়ে, কিন্তু 4 জন মেয়ের ভিতরে 1 জন মহিলার মাত্র সাজা হয়েছে, পপি, বাকি 3 জন তো পুরুষ। সুতরাং যে ডাইং ডিক্লারেশন তিনি দিয়েছিলেন, সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল 4 জন মহিলার কথা। তাহলে আর 1 জন মহিলা পাওয়া গেল, বাকি 3 জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা আশা করি আমার যে আসামি আরেকজন আছেন জুবায়ের, সাইফুর রহমান জুবায়ের, তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাবো। মিডিয়া ট্রায়ালের ব্যাপারে কোনো অবজারভেশন দেয় নাই, কিন্তু আমি আগে থেকেই বলেছি, এখনও বলছি, যদি অতিমাত্রায় কোনো ক্রিমিনাল কেসের মিডিয়া ট্রায়াল হয়, তাহলে অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ হোয়াট ইজ মিডিয়া ট্রায়াল। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। আর যে বাকি 6 জন নিয়েছে, তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং তাও বলেছেন হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছে। এর মানে কি, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন দিয়েছেন ডাইং ডিক্লারেশন সম্পর্কে। আমি আর্গুমেন্ট রেখেছিলাম, ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরকা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে, তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে, তারা এই বোরকাকে করবরেট করে নাই। সেই কারণে আজকে কামরুন নাহার মণিকে খালাস দিয়েছেন। কামরুন নাহার মণি হলে বোরকা কেনার দায়িত্বে ছিলেন বলে এলিগেশন। কামরুন নাহার মণি যদি খালাস পেয়ে থাকে, তাহলে বোরকা আসলো কোথা থেকে? এই বোরকা কোথা থেকে বাই করা হলো?
কামরুন নাহার মনির দায়িত্ব হলো বোরকা কেনার। দেখা গেছে যেদিন কনস্পিরেসি হওয়ার কথা তার 2 দিন আগে বোরকা হয়ে গেছে। এই বোরকার যে সব থেকে কেনা হয়েছে তাদেরকে এখানে সাক্ষী করা হয়েছে, তারা কামরুন নাহার মনিকে চিনেই নেই। যদি না চিনে থাকে এই জন্য কামরুন নাহার মনিকে এখান থেকে খালাস দেওয়া হয়েছে। তাই যদি দেওয়া হয় তাহলে বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন নাহার মনি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ, মেয়ে কি করে পুরুষ হলো, নারী কি করে পুরুষ হলো? এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে কোনো একদিন।